লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী 13ই মে আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছেন জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম দুবারের প্রাক্তন বিধায়ক জাহানারা খান। বুধবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বোলপুর শিল্পাঞ্চলে রোড শো তথা জনসংযোগ প্রচার করেন সিপিএম প্রার্থী জাহানারা খান। প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা পার্থ মুখার্জি ও অন্যান্য নেতৃবৃন্দ। রানীগঞ্জকে দ্বিতীয় বাইপাস করে যানজট মুক্ত করতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেন। রানীগঞ্জের উন্নয়নের স্বার্থে পুরনো মিউনিসিপালিটি রানীগঞ্জে ফিরিয়ে আনার দাবিতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেন। मानने वाली मोदी ममता का खिलाफ में हथवा हथौड़ी तारा निशान पर वोट दो। अरे धर्म जात की बीच लड़ाई नहीं, बाप की लड़ाई। खान के रास्ते हथौड़ी तारा चिन्हे वोट दी। ईवीएम में 2 नंबर बटन की बेकंदे चाहनारा खान के रास्ते हथौड़ी तारा चाहनारा खान को हथवा हथौड़ी तारा निशान पर वोट दो। इनकलाब जिंदाबाद। बाम कांग्रेस समर्थित प्रार्थी कांग्रेस জাহানারা খানকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। জাহানারা খানকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আমাদের ঘরের মেয়ে কাজের নেতৃত্ব দেন। দিল্লি মুম্বাই নয়, জামুরিয়ার দুবারের এক্স-এমএলএ কাंग्रेस জাহানারা খানকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। যানজট মুক্ত করতে রানীগঞ্জ কলেজের এক স্টুডেন্ট কাंग्रेस জাহানারা খানকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। রানীগঞ্জের উন্নয়নের স্বার্থে রানীগঞ্জকে সাব ডিভিশন টাউন ঘোষণা করার দাবিতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেন। পুরনো রানীগঞ্জ মিউনিসিপালিটি রানীগঞ্জে ফিরিয়ে আনার দাবিতে রানীগঞ্জ গার্লস কলেজের প্রাক্তন ছাত্রী কাंग्रेस জাহানারা খানকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। প্রচারের শেষে এসবিএন এর ক্যামেরায় উঠে এলো জাহানারা খানের একটি একান্ত সাক্ষাৎকার। জাহানারা জামুরিয়া থেকে দুবারের বিধায়ক নির্বাচিত হয়েছে। এই আসানসোল লোকসভা কেন্দ্রে দলীয় কর্মসূচির মধ্য দিয়ে তোমার হাতের তালুর মধ্যে কোথায় কি সমস্যা রয়েছে না সমস্যা রয়েছে, এবং তুমি লোকসভা নির্বাচনকে সামনে রেখে মানুষের কাছে আরো একবার হাজির হলে। মানুষের উপলব্ধিটা কি হচ্ছে, কি বলতে চাইছে মানুষজন, সেটা শুনো।
এলাকার মানুষ, আমি যেদিন থেকে নাম ঘোষণা হয়েছে সেই মুহূর্ত থেকে 7টা বিধানসভা, প্রত্যেকটা বিধানসভাতে আমি যাচ্ছি এবং মানুষ খুব আশাবাদী, কারণ এরা 10 বছর ধরে যাদেরকে আমরা সাংসদ করেছিলাম সেই সাংসদদেরকে তাদেরকে পায়নি, কাছে পায়নি, এবং এলাকার প্রচণ্ড ক্ষোভ, এলাকার ডেভেলপমেন্ট হয়নি। মানুষ খুব হতাশার মধ্যে আছে। বিশেষ করে কয়লা এলাকায় আমরা বসবাস করি, এই এলাকার মানুষ ধস গ্যাস প্রবণ এলাকায় মানুষের পুনর্বাসনের জন্য যে প্রকল্পের টাকা হারাধন রায় প্রাক্তন সংসদ যিনি নিয়েছিলেন, সেই টাকায় এখনো পর্যন্ত মানুষ পুনর্বাসন পায়নি। সেই ব্যাপারটাতে এখানকার মানুষ, কুলেরি অঞ্চলের মানুষ প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে। তোমরা তৎকালীন সময় সুপ্রিম কোর্টের নির্দেশে হারাধন বাবু গিয়েছিলেন এবং তার নির্দেশে ধস কবলিত মানুষের পুনর্বাসনের জন্য টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু তার নোডাল এজেন্সি হয়েছে এখন এরিডিএ, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি। কি মনে হচ্ছে এই দায়টা কার, যে মানুষ যে এখনো পাচ্ছে না এই পুনর্বাসন প্রকল্পটা, দায়টা কার? দায়টা হচ্ছে রাজ্য সরকারের ইচ্ছার অভাব। কারণ এটা এডিডি এর হাতে ছিল, পরবর্তী সময় নাকি এটা শুনলাম রাজ্য আবাসন দপ্তরের কাছে দিয়ে দেওয়া হয়েছে, এবং আবাসন দপ্তরের কাছে দিয়ে দেওয়ার ফলে টাকা মজুদ তার সত্ত্বেও এই প্রকল্পের কাজ এখনো পর্যন্ত মানুষ হলো না। প্রত্যেকবার নির্বাচনের আগে মানুষের এই ক্ষোভ ফেটে পড়ে, এবং সেই সমস্ত ধস কবলিত এলাকার মানুষ তারা বলছে যে আমরা এদেরকে আর কোনো ভোট দেব না। যেটা প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রের নির্বাচন, নীতি নির্ধারণের নির্বাচন। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো একাধিক বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও ঢুকছে, এবং যে সমস্তগুলো বেঁচে রয়েছে সেখানে পুরোপুরি আউটসোর্সিং হচ্ছে, পার্মানেন্ট স্টাফ বা পার্মানেন্ট কর্মী নিযুক্ত হচ্ছে না। বার স্ট্যান্ডার্ড থেকে শুরু করে আপনার রূপনারায়ণপুরে যে হিন্দুস্তান কেবলস রয়েছে সেটা থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ঢুকছে, এবং রেল ইসিএল পুরোপুরি আউটসোর্সিং করছে। কি অর্থনৈতিক বোঝাটা আসছে মানুষের উপর? দেখুন, সেন্ট্রালে মোদি গভর্নমেন্ট আসার পর সমস্ত কিছু আপনারা দেখেছেন যে ব্যাংক, বিমা, রেল, কয়লা সবই কিছু কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং এই তুলে দেওয়ার ফলে মানুষের কোনো নিরাপত্তা থাকছে না। আপনি দেখলেন কদিন আগে আমাদের চিনাকুড়িতে ইয়ের কাজ করতে গিয়ে আপনার আন্ডারগ্রাউন্ডে গিয়ে মারা গেল। এই যে মারা গেল, এই ফলে শ্রমিক তার কাজ নেই, ঠিকাদারি প্রথার মাধ্যমে শ্রমিকদেরকে যেভাবে তাদের নিরাপত্তার অভাব, তাদের যে সেফটি দেওয়া উচিত ছিল সেই সেফটি তারা পাচ্ছে না, যার ফলে এই আউটসোর্সিংয়ের ফলে খেটে খাওয়া গরিব মানুষ যারা সরকারি সংস্থায় থাকলে তাদের যে সুবিধাটা পেত, এই আউটসোর্সিংয়ের ফলে বেশি মুনাফার দিকে মানুষ ঝোঁক দিচ্ছে, যার ফলে শ্রমিকের দিকে কোনো ঝোঁক না দেওয়ার ফলে শ্রমিকের যে নিরাপত্তাটা, সেই নিরাপত্তাটা তারা পাচ্ছে না, এবং তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি জানেন আমাদের আসানসোল শিল্পাঞ্চল দুর্গাপুর, যেটা আমাদের রুড এলাকা বলা হতো, সেই রুড এলাকা এখন শ্মশানে পরিণত হয়ে গেছে। সমস্ত কারখানাগুলোর অবস্থা ধুঁকছে। আবার হিন্দুস্তান কেবলস দেখুন, বার্নস দেখুন, আমাদের সাইকেল ফ্যাক্টরি দেখুন, আমাদের এখানে পেপার মিল দেখুন, সমস্ত ফ্যাক্টরি, মানে বরাকরের বর্ডার থেকে নিয়ে আপনি পানাগড় পর্যন্ত দেখবেন, বামপন্থ সরকার থাকাকালীন যে সমস্ত ছোট ছোট উদ্যোগ তৈরি হয়েছিল, বিগত দিনে কংগ্রেস আমলেও যেগুলো তৈরি হয়েছিল, সেই কারখানা ফ্যাক্টরিগুলো আজ অবস্থা খুব খারাপ হয়েছে। এই ব্যাপারে এলাকার যারা সংসদ, যারা 10 বছর ছিল, 7 বছর, 3 বছর, তারা কখনো এই এলাকা নিয়ে একটি কথাও কিন্তু সংসদে প্রশ্ন করেনি। যে ক্ষোভ, এখন তো মানুষ সবাই দেখুন অ্যান্ড্রয়েড ফোন, গুগলসের মাধ্যমে সব কিছু জানতে পারছে যে আমার এলাকার বিধায়ক আমার এলাকা নিয়ে কথা বলছে কিনা, আমার এলাকার সাংসদ আমাদের যে বিষয়গুলো দিল্লিতে কথা বলা উচিত ছিল সে প্রশ্ন তারা সেখানে করেছে কিনা, কিন্তু সেখানে তারা নিশ্চুপ থেকেছে। এলাকার মানুষ তাই ঠিক করে নিয়েছে, এই যারা বাইরের থেকে এসে গ্র্যান্ড হোটেলে থেকে 2 দিন 3 দিন থেকে তারা চলে যায়। বিশেষ করে সাংসদদের কোনো অফিস নেই। আমাদের প্রাক্তন সাংসদরা যাদেরকে আমাদের খুঁজে পেত মানুষ 7টা বিধানসভার মধ্যে, যেখানে গেলে মানুষ নিজের প্রয়োজনে যে কোনো সার্টিফিকেট বলুন, যে কোনো কাগজ নিতে পারত, কিন্তু এখানে কোনো সাংসদের অফিস নেই। অফিস না থাকার ফলে এখানকার মানুষের প্রচণ্ড হয়রানি। সেই হয়রানি দূর করার জন্য আগামী দিনে তারা স্থির করেছে 13ই মে তারা ইন্ডিয়া জোটের প্রার্থী ভোট দেবে। একদিকে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, অন্যদিকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এই লড়াইটা কতটা কঠিন মনে হচ্ছে? দেখুন, লড়াই তো কঠিন,
কারণ মোদি আর দিদি এক, দুজনের নীতি এক। একজন দেশ বিক্রি করছে, একজন রাজ্য বিক্রি করছে। একজন হিন্দিতে বলছে পকোড়া ভাজো, একজন বাংলাতে বলছে চপ ভাজো। একজন 2 কোটি বেকারের চাকরির কথা বলছেন, আর একজন কোটি বেকারের চাকরির কথা বলছেন, কিন্তু দুজনেই হচ্ছে লুটের সরকার। এই লুটের সরকারের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই, সেই লড়াই লড়ার জন্য একমাত্র লাল ঝান্ডাই আজ পারবে এদের বিরুদ্ধে লড়াই করতে। কারণ দুজনেরই দুর্নীতি সমস্ত মানুষ দেখেছে। মোদী সরকার দুর্নীতিকে আইনে পরিণত করেছে, আর এই সরকার দুর্নীতিটিকেও আইনে পরিণত করেছে, এবং যার ফলে এই দুজনের দুর্নীতির, মোদি ও দিদির কোনো দুর্নীতিকে অ্যারেস্ট করতে পারবে না। আর রাজ্য সরকারও যেভাবে দুর্নীতি 13 বছরে গোটা রাজ্যের মানুষ দেখেছে, যেভাবে এক এক করে সব আপনার জেলে যাচ্ছে, গোটা রাজ্যবাসীও এটা দেখে তারা ভেবেছে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে একমাত্র লাল ঝান্ডা পারে। আর এই দুর্নীতিমুক্ত সরকার যদি আমরা চোর যদি ভাগাতে পারি, চোর ভাগালে এলাকার সমস্ত সমস্যার সমাধান। একজন অন্যজনের প্রতি দোষারোপ করছে, কেউ বলছে তুষ্টিকরণের রাজনীতি করছে একটা দল, আরেক দল বলছে যে প্রবল হিন্দুত্ববাদী হাওয়া এনে ভোট বৈতরণী পার করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে। একে অপরের বিরুদ্ধে এই অভিযোগটা আছে। বামপন্থীদের অবস্থানটা কি এখানে? দেখুন, একজন ধর্মের নামে বিভাজন করছে, আর আরেকজন তো এই নোংরা রাজনীতি করছে, কিন্তু দুজনেই যে যখন দেশের ধর্মীয় বিভাজনের নামে যখন আইন সংসদে পাস করছে, তখন তো তারা নীরব থেকেছে। রাজ্য সরকার তো তখন তো তার কোনো প্রতিবাদ করেনি। তাই এই উভয় সরকার, আপনারা জানেন যখন এনডিএ সরকার ছিল, যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রেলমন্ত্রী ছিলেন, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা ভালো সম্পর্ক ছিল। আমাদেরকে এখানে এসেছেন, মালপোয়া খেয়ে গেছেন, গোটা রাজ্যের মানুষ জানে। তো তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন কি করে? তিনি ওনার সমস্ত কিছু দুষ্কর্মের তিনি তাদের সহযোগিতা করেছেন। তাই তো মোদী সরকার এত রাজ্যের এত দুর্নীতি থাকা সত্ত্বেও একটাও কোনো কঠিন পদক্ষেপ নিতে পারছে না, কারণ আইনটাকে এমনভাবে পরিণত করেছে বিজেপি গভর্নমেন্ট, যদি কাউরির নামে যদি কোনো সরকারের কিংবা সেই অবস্থায় যদি কাউরির নামে যদি কোনো আইন অ্যারেস্ট করতে হয় কিংবা কোনো ব্যবস্থা নিতে হয়, তাহলে সেই সময় সেই আমলা তাদের আবার অনুমতি নিতে হবে। এই অনুমতি যদি না পান তাহলে হবে না, কেন্দ্র রাজ্য উভয় সরকারের। এর ফলে যে বাস্তবিক একটা প্রসঙ্গ টানছি আমরা, কথায় কথায় এখন যেটা আমাদের কাছে চলে এসছে সমাজ ব্যবস্থার মধ্যে, ও সংখ্যালঘু মুসলিম, ও সংখ্যালঘু খ্রিস্টান, ও বাউরি সম্প্রদায়, ও নুনিয়া সম্প্রদায়, ও যাদব সম্প্রদায়, ও বাঙালি, এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা কি গণতন্ত্রের পক্ষে শুভ? দেখুন, ভারতবর্ষ স্বাধীন করার সময় তখন তো এই যারা আজ এই ধর্মীয় বিভাজনটা করছে, তাতে তো ভারতবর্ষ স্বাধীনের সময় তাদের তো কোনো উল্লেখ ছিল না। তারা তো ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে নিজেকে নিজের পরিবারকে বাঁচিয়েছে। এখন তারা চাইছে যে এই ধর্মীয় বিভাজনের মাধ্যমে মানুষকে আরও টুকরো করতে, কারণ তারা যাতে প্রতিবাদ করতে না পারে যে আজ বেকারত্বের সমস্যা কেন, আজ আমাদের দেশের এই অবস্থা কেন, কেন আমাদের ছেলেরা আজকে বাইরে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে কাজের জন্য, যাতে এই প্রশ্নটা করতে না পারে। তাই মানুষকে ধর্মীয় বিভাজনের নামে ও ও যাদব, ও বাউরি, ও মুসলিম, ও ঈসাই, এইভাবে আমাদের বিভাজন করছে। আমরা এই বিভাজনের নীতি মানি না, আমরা এই বিভাজনকে সমর্থন করি না। আমরা জানি আমাদের দেশে দুটি হচ্ছে সম্প্রদায়, একটা হচ্ছে বড় লোক আর একটা হচ্ছে গরিব লোক, খেটে খাওয়া মানুষের লড়াই। বামপন্থীদের রক্তক্ষরণ কি বন্ধ হবে এই নির্বাচনে? দেখুন, 3টে নির্বাচন পার হয়ে গেছে। সেই 3টে নির্বাচনের অভিজ্ঞতা দেখে আপনারা দেখলেন কালকেও যেভাবে ভোট হলো, এই ভোটটা দেখে মনে হচ্ছে যে আরও যে 3 দফা ভোট আছে, সেই 3 দফা ভোট নির্বিঘ্নে মানুষ দিতে পারবে। আমার তো এটা প্রশ্ন চিহ্ন থাকে, কারণ এলাকার মানুষ পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশন, বিধানসভার ভোট দিয়েছে, তারা ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্র থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই একই প্রসেস কিন্তু এখনও চলছে। তো এই প্রসেসের বিরুদ্ধে লড়তে গেলে সাধারণ মানুষ তারা চাইছে যাতে আমরা আমার সাংবিধানিক অধিকারটা ঠিকমতো যাতে আমি প্রয়োগ করতে পারি। যদি প্রয়োগ করতে পারে তাহলে রাজ্যের এবং দেশের কাছে এই খেটে খাওয়া মানুষের লড়াইয়ের যে আন্দোলন, সেই আন্দোলন বৃহত্তর রূপ পাবে।
আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Count, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383. আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটা চাকি মোড়, and শ্রীগুরু ট্রেডার্স, এসবি গড়াই রোড, অপোজিট রামশার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার এন্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। শ্রীগুরু ফার্নিচার এন্ড শ্রীগুরু ট্রেডার্স, কোয়ালিটি, কোয়ান্টিটি and 24/7 after sale service. So come and enjoy our best service. Mobile number 861-788-3504 and 94752-33852.